গৌতম দা, আপনাকে হ্যাঁ। ওয়ারশিপ একটা একটু যদি দর্শকদের পরিষ্কার করে আমরা হুম। একটু যদি আপনি ব্যাখ্যা করে হুম। দেন যে। সেখানে একটা কাঠামো ছিল, কোনো একটা ধর্মীয় কাঠামো ছিল। সেটা কি ধর্মীয়, কোন ধর্মীয়, কবে তৈরি হয়েছিল, সেটাও কিন্তু খুব সঠিকভাবে নিরূপিত হয়নি, জানা যায়নি। হিন্দু ধর্মের মধ্যেও তো অনেক সম্প্রদায় আছে যারা মূর্তি পূজায় বিশ্বাস করে না, এরও ঠিকই। প্রচুর আছে। কাজে হিন্দু ধর্ম বলে দিলেই তো হিন্দু ধর্ম হয়ে যায় না, সেটা কি চন্দ্রচূড়ের মতো বিদগ্ধ প্রাজ্ঞ পণ্ডিত মানুষ জানেন না? অনেক সাংবাদিকের প্রশ্ন তুলেছেন, অনেক সিনিয়র সাংবাদিক, আমি একজনকে দেখলাম তিনি এটাও লিখেছেন, খুব সিনিয়র সাংবাদিক, আমি নাম হুম। বলছি না। তিনি বলছেন যে হুম। চন্দ্রচূড় প্রমাণ করলেন যে তিনি হরিণের পালের মধ্যে হরিণের ছাল পরে তিনি হুম। আসলে একজন নেকড়ে হুম। হয়ে ঢুকে বসেছিলেন। নমস্কার সবাইকে, এই খোলা আড্ডা অনুষ্ঠানে স্বাগত। আমি সুব্রত বসু। আজকে আমরা একটা খুব বিতর্কিত বিষয় এবং খুব শোরগোল ফেলা বিষয় নিয়ে আজকে আমরা এই খোলা আড্ডা অনুষ্ঠানটা করছি। আপনারা এর মধ্যেই জেনেছেন যে আহ, সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন সম্প্রতি। সাক্ষাৎকারটা দিয়েছেন আহ, সাংবাদিক শ্রীনিবাসন জৈনকে, নিউজ লন্ড্রি চ্যানেলে, ইউটিউব চ্যানেলে সেটা ইংরেজিতে, এবং সেটা আছেও। এই সাক্ষাৎকারটাতে তিনি এমন কিছু বিস্ফোরক কথাবার্তা বলেছেন বাবরি মসজিদ রায় নিয়ে, এবং জ্ঞানবাপী মন্দির সম্পর্কে তার যে সমীক্ষার যে তিনি অনুমতি দেওয়া, এইটা নিয়ে তিনি এমন বিস্ফোরক কথা বলেছেন যা নিয়ে রাজনীতির মহলে এবং আইনজীবী মহলে এবং সেটা গোটা ভারতেই বেশ শোরগোল পড়ে গেছে। এ নিয়ে তুমুল আলোচনা, পক্ষে বিপক্ষে আলোচনা চলছে। কেউ তাকে সরাসরি দায়ী করছেন যে তিনি একেবারে আরএসএস এর লোক হয়ে কথাবার্তা বলেছেন। তা আমরা সমস্ত বিষয়টা আপনার তার সামনে নিয়ে আসবো এবং তার বিশ্লেষণও আপনাদের শোনাবো। এই জন্য আজকে আমাদের সঙ্গে রয়েছেন প্রবীণ সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক গৌতম বন্দ্যোপাধ্যায়। গৌতম দা, প্রথমেই আপনাকে এই অনুষ্ঠানে স্বাগত। আমরা প্রথমে আপনার কাছে জানবো যে তিনি বাবরি মসজিদ রায় নিয়ে তো তার আগেই তিনি একরকম মত প্রকাশ করেছিলেন যে ঈশ্বরের রায়, তিনি এটা লিখেছিলেন ঈশ্বরের নির্দেশে। হ্যাঁ, তারপরে অনেক জল বয়ে গেছে এর মধ্যে। তিনি এমন কি বিস্ফোরক কথা বললেন, সেটা যদি আপনি জানান, যে জানিয়ে এত শোরগোল চলছে, এত হইচই চলছে। না, দেখো সুব্রত, উনি যেটা আগে বলেছিলেন সেটাও কম বিস্ফোরক ছিল না। উনি বলেছিলেন যে রামলালার কাছে তিনি বসেছিলেন, বা ঈশ্বরের ঈশ্বরের নির্দেশ কাছে। পাওয়ার জন্য তিনি বসেছিলেন, রায় দেওয়ার আগে এটা বসেছিলেন, এটা নিয়ে অনেক শোরগোল হয়েছিল। কিন্তু আমি এখন যেটা দেখতে পাচ্ছি, উনি কিন্তু চন্দ্রচূড় একাধিক সাক্ষাৎকার দিয়েছেন, কখনো বিবিসিতে দিচ্ছেন, কখনো রাজদীপ সারদেশাইকে দিয়েছেন, কখনো শ্রীনিবাসন জৈনকে দিচ্ছেন, এবং যেখানে আমার মনে হচ্ছে যে সৌরভ সেখানে দ্বিবেদীকেও দিয়েছেন, তিনি লালান টপে হ্যাঁ। সৌরভ দ্বিবেদীকে, হ্যাঁ। সৌরভ হ্যাঁ। দ্বিবেদীকেও তো দিয়েছেন। হ্যাঁ, ওনাকে দিয়েছেন। এবারে হচ্ছে কি, কেন? এবং সেখানে আমার মনে হচ্ছে এটা কোনোভাবে তিনি দুটো জিনিস প্রমাণ করতে চাইছেন। যে কোনো ভাবে হোক, যে ধরনের বিতর্ক উঠেছে তারা রায় নিয়ে, তা বিশেষ করে রাম মন্দির নিয়ে, জ্ঞানবাপী নিয়ে, যে যে সমস্ত রায় নিয়ে উঠেছিল, তার একটা উত্তর দেওয়ার দায় মনে হচ্ছে তার আছে। রায় কিন্তু বেরিয়ে গেছে, কাজে রায় নিয়ে তাকে, তিনি যেটা বলবার চেষ্টা করছেন, বারবার চেষ্টা করছেন যে এই রায়টা কত যুক্তিযুক্ত ছিল। কিন্তু যুক্তিযুক্ত ছিল বলতে গিয়ে বেশ কিছু এমন কথা বলে ফেলছেন বা বলছেন, যেই কথাগুলো অনেকের কাছে খুব একটা যুক্তিসঙ্গত বলে মনে হচ্ছে না। এইটাই খুব চিন্তার বিষয়। তবে আমি আবার বলবো, চন্দ্রচূড়কে এই ব্যাপারে প্রশংসা অবশ্যই করা উচিত আমাদের, যে উনি অন্তত মিডিয়ার সামনে আসছেন, সবার সামনে আসছেন এবং বলছেন নিজের কথাটা। এর আগে অন্য যে প্রধান বিচারপতিরা, তারা কিন্তু কম বিতর্কিত রায় দেননি, অনেকেই দিয়েছেন, কিন্তু তারা কেউ বন্ধু, একটু সামনে এসে। আপনাকে এর মাঝে দর্শকদের মনে করিয়ে দেওয়ার জন্য জানাই যে হুম। চন্দ্রচূড় সাহেব চিরকালই খুব মিডিয়ার প্রচার এগুলোর হুম। মধ্যেই থাকতে ভালোবাসতেন, এবং থাকতেন। তিনি তার কার্যকালের সময় তিনি বলেছিলেন যে হুম। ইতিহাস আমাকে কিভাবে মনে রাখবে সেটা সেটা আমি জানি না, কিন্তু আমার সেটা জানার খুব ইচ্ছে আছে, আমার ইতিহাস আমাকে কিভাবে হুম। মনে রাখবে। হুম। তো তিনি হ্যাঁ। সবসময় এটা এটা চান যে তাকে সবসময় লোকে ইয়েতে থাকুক। হ্যাঁ। ইয়েস, এক্স্যাক্টলি, এটা এটা একটা পয়েন্ট, ডেফিনেটলি দ্যাটস এ পয়েন্ট। আরেকটা জিনিস হচ্ছে, এটা আমার মনে হচ্ছে, উনি তো মূলত আইনজীবী ছিলেন। আইনজীবী থাকার জন্য তিনি এখন বারবার যে রায়টা হয়েছে তার পক্ষ নিয়ে একটা মনে হচ্ছে আইনি লড়াই লড়ছেন। এটা একটা মনে হচ্ছে, বারবার মনে হচ্ছে তিনি এর জন্য আইনি লড়াইয়ে নিজে নেমে পড়েছেন।
কেন নিজে নেমে পড়লেন, এটা মানে খুব খুব নিজের ইম্পর্টেন্ট। নিজের 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 অ্যাডভোকেসি করছেন তিনি, নিজের নিজের রায়ের। অ্যাডভোকেট করছেন, এক্স্যাক্টলি এইটা করছেন। কারণ শ্রীনিবাসন জৈন অত্যন্ত পাকা মাথার সাংবাদিক এবং অত্যন্ত অভিজ্ঞ সাংবাদিক, এ নিয়ে তো কোনো প্রশ্ন উঠবে না। এবং যে যে প্রশ্নগুলো তাকে করা হয়েছে সেই প্রশ্নগুলো যথেষ্ট ক্ষুরধার প্রশ্ন, এটাও ঠিক। যেমন ধরো, একটা প্রশ্ন প্রথমেই আসছে যে এই যে বাবরি মসজিদ, বাবরি মসজিদের ভিতরে যে রামলালার মূর্তি ছিল, এই রামলালার মূর্তিটা যখন স্থাপিত হলো, মানে স্থাপিত না মানে বসিয়ে দেওয়া হলো, যেটা বলা হচ্ছিল যে একটা 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 মসজিদের একটা মন্দিরের কাঠামোর উপর করা হয়েছে বলে মন্দিরকে অবজ্ঞা করা হয়েছে, ডেসিক্রেশন হয়েছে মন্দিরকে, অপবিত্র কথাটা যদি ব্যবহার করা যায়, অপবিত্র মানে করা হয়েছে, মসজিদকে ডেসিক্রেশন। হ্যাঁ, অপবিত্র করা হয়েছিল বলে হ্যাঁ, কথা হয়েছে। ঠিক ঠিক সেই প্রসঙ্গটা টেনে শ্রীনিবাসন একটা খুব দারুণ কথা বলেছেন। তিনি বলেছেন, তাহলে যেদিন গর্ভগৃহে রামলালাকে বসিয়ে দেওয়া হলো, সেটা কি একটা মসজিদকে অপবিত্র করা হলো না? এই প্রশ্নটা, এটা খুব ভীষণ ভীষণ ভ্যালিড একটা কোয়েশ্চেন। একটা মসজিদকে, দীর্ঘদিনের মসজিদকে, সে সবাই যেটা জানে তখন বাবরি মসজিদ, তাকে কি অপবিত্র করা হলো না? এবারে তাকে উত্তর দিতে গিয়ে, এটা কিন্তু উত্তর তাকে দিতেই হবে, এবং তিনি উত্তর দিতে গিয়ে ইতিহাসের কথা টানতে গেলেন। ইতিহাসের কথা টেনে তিনি বললেন যে ইতিহাসকে ভুলে গেলে তো চলবে না, যে ইতিহাস আছে তার মধ্যে ভাগে ভাগে ইতিহাস বললে হবে না, সামগ্রিকভাবে ইতিহাসটাকে বুঝতে হবে, সামগ্রিকভাবে কোথায় হয়েছিল তৈরি। এখানেও কিন্তু আরেকটা একটু পদক্ষেপের, একটু সতর্ক পদক্ষেপ হয়নি, সেটা পদচারণাটা মানে খুব আরো এখানে বেশি একটু তিনি অসতর্ক। বিতর্কে জড়িয়ে পড়লেন বলা যেতে পারে। জড়িয়ে পড়লেন, ইয়েস, জড়িয়ে পড়লেন। কেন পড়লেন? কারণ তখনই শ্রীনিবাসন প্রশ্নটা করেছেন, এই প্রশ্ন খুব খুব ভ্যালিড কোয়েশ্চেন, যে তাহলে কি প্রমাণিত হয় যে সেখানে একটা মন্দির ছিল? কিসের প্রমাণ? উনি বললেন যে আর্কিওলজিক্যাল, পুরাতাত্ত্বিক নিদর্শন। কিন্তু পুরাতাত্ত্বিক নিদর্শন কিন্তু তা ছিল না, এটা আমরা সবাই জানি। আমরা প্রত্যেকে জানি পুরাতাত্ত্বিক নিদর্শন কি ছিল, যে সেখানে একটা কাঠামো ছিল, কোনো একটা ধর্মীয় কাঠামো ছিল। সেটা কিসে, কি ধর্মীয়, কোন ধর্মীয়, কবে তৈরি হয়েছিল, সেটাও কিন্তু খুব সঠিকভাবে নিরূপিত হয়নি, জানা যায়নি। এবং ওই রিপোর্টেই সেটা এবং আছে, ওই রিপোর্টই সেটা আছে। ওই রিপোর্টই, ওই এবং রিপোর্টই এটাও আছে। এবং সুপ্রিম আরো কোর্টের রায়ের মধ্যে আছে গৌতম দা, যেটা একটু আছে। দর্শকদের আমি হুম, মনে মনে করিয়ে দিই যে ওটা যে হ্যাঁ, ওই পুরোনো কাঠামোটা যে ভেঙে ফেলা হয়েছিল, ভেঙে যে ওখানে মসজিদ তৈরি হয়েছিল, বাবরি মসজিদ, না, এইটা না, কিন্তু তা ওই না, আর্কিওলজিক্যাল সার্ভে রিপোর্টে আসেনি, এবং আসেনি, রায়েও সেটা উল্লেখ নেই। এইটা, এই কথাটাই উল্লেখ নেই। করা হয়েছে। এই এই নিজেরই কথাটা রায়, খুব, তিনি তার এই যে নিজের রায়কে নিজে কন্ট্রাডিক্ট করলেন। নিজের রায়কে নিজে কন্ট্রাডিক্ট করতে হচ্ছে তাকে, কারণ আত্মপক্ষ সমর্থনে তাকে বলতে হচ্ছে আইনজীবী হিসেবে। আমি আবার বলছি, আইনজীবী হিসেবে তাকে বলতে হচ্ছে আত্মপক্ষ সমর্থন, এই কথাগুলো হ্যাঁ, কেন বলতে হচ্ছে? কারণ তার বাইরে যাওয়ার তার উপায় নেই এখন, তিনি অন্যরকম বলতে পারেন না। কিন্তু বলতে গিয়ে কিন্তু তিনি বিতর্কটা বাড়াচ্ছেন। কেন বাড়াচ্ছেন? কারণ এটা সত্যি, উনি যদি বলেন আর্কিওলজিক্যাল এভিডেন্স, আর্কিওলজিক্যাল এভিডেন্স মানে পুরাতাত্ত্বিক নিদর্শন ছিল, তাহলে বলতে হয় সেখানে একটি মন্দির ছিল, এবং সেই মন্দিরের কাঠামো ভেঙে সেখানে বাবর সেখানে মসজিদ বানিয়েছেন। কিন্তু এই জাহিরুদ্দিন মোহাম্মদ বাবর যে ওই জায়গাটাতেই একটি মন্দিরের কাঠামো ভেঙে মসজিদ করেছিলেন, এরকম কোনো পুরাতাত্ত্বিক নিদর্শন কিন্তু কোথাও আমরা তার প্রমাণ সেভাবে দেখতে পাইনি, এবং সুপ্রিম কোর্টও এবং সেটা সেই পায়নি, প্রমাণ আমরা আদালতে জানি। পেশ করা হয়নি, যদি বাইরে থেকেও থাকে তা হয়নি, বাইরে পেশ করা হয়নি। আদালতের রায়ের হয়নি, মধ্যে সেটা তাই আছে। সেটা সেটা পরিষ্কার আছে যে নেই। তাহলে কিসের ভিত্তিতে রায়? দুটো জিনিস, এই দুটো পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। তাহলে কিসের ভিত্তিতে? উনি তখন বলছেন যে না, তবুও বলছেন বারবার, এটা কোনো বিশ্বাসের ভিত্তিতে নয়, এটা প্রমাণের ভিত্তিতেই হয়েছে, এভিডেন্সের ভিত্তিতে হয়েছে। কিন্তু কিসের প্রমাণ, কোথায় প্রমাণ? সেই প্রমাণটা তো ঠিকভাবে বলতে হবে। এই প্রমাণ বলতে গিয়ে আরো সমস্যা হয়েছে। প্রমাণ বলতে গিয়ে বলা হচ্ছে যে ওখানে যে হিন্দুদের বিভিন্ন যে বিভিন্ন সম্প্রদায় আছে, তারা গিয়ে যখন পুজো করেছেন, পুজো আর্চা করেছেন, উপাসনা করেছেন, এমনকি গুরু নানক পর্যন্ত গিয়েছেন, এটা বলেছেন। তারপরে উনি আরো বলেছেন শিখদের কথা, যে শিখেদের অনেকেই আবার ওখানে গিয়ে পুজো করেছেন। এখানে কিন্তু আরেকটা বিতর্ক তৈরি হয়। আরেকটা বিতর্ক কারণ তৈরি। শিখিজমের মধ্যে কখনো মূর্তি পূজা তো নেই, আমরা জানি, সবাই জানি। হুম, এবং হুম, হুম। সেটা নিয়ে কিন্তু প্রচন্ড বিতর্ক হয়েছিল, এমনকি রায়ের
পরেও মামলা হয়েছিল, এই রায়ের পরেও মামলা হয়েছিল নিহাল থেকে। তারা বলেছিলেন এই রায়টাকে আমরা মানি না, কারণ এই অংশটা বাদ দিতে হবে, এই অংশটা বাদ দিতেই হবে রায় থেকে। কারণ আমরা তো সত্যিই তো তারা মূর্তি পূজায় বিশ্বাস করেন না। এবং দেখো, যেটা আসেনি খুব পরিষ্কার অর্থে, যেটা আসেনি, হিন্দু ধর্মের মধ্যেও তো অনেক সম্প্রদায় আছে যারা মূর্তি পূজায় বিশ্বাস করে না, এরও ঠিকই। প্রচুর আছে। কাজে হিন্দু ধর্ম বলে দিলেই তো হিন্দু ধর্ম হয়ে যায় না, সেটা কি চন্দ্রচূড়ের মতো বিদগ্ধ প্রাজ্ঞ পণ্ডিত মানুষ জানেন না? জানেন। কিন্তু তাকে বারবার আত্মপক্ষ সমর্থনে আবার নিজের মতন নিজেকেই আইনজীবী সাজতে হচ্ছে। তাই জন্য এই কথাগুলো বলতে হচ্ছে। গৌতম দা, এইখানে একটা প্রশ্ন আসে, তো এই ন্যারেটিভটা, এই যে আপনি হিন্দু ধর্মের হ্যাঁ, কথা বললেন, এই ন্যারেটিভটা তো আরএসএস এর ন্যারেটিভ। হ্যাঁ, ইয়েস, অ্যাবসলিউটলি। আরএসএস এর ন্যারেটিভ মানে কিরকম ন্যারেটিভ আমি এটা বলছি। আরএসএস এর তুমি যদি এই এই যে আরএসএস এর ন্যারেটিভটা কিভাবে আমাদের সাভারকার তৈরি করেছেন, তুমি তো জানো একটা বই, অরুণ শৌরী যে বইটা লিখেছেন সাভারকার হুম, সম্পর্কে, তাতে একদমই। খুব বিশদে লিখেছেন। তাতে খুব বিশদে লিখেছেন। এবং সেই সাভারকারের লেখায়, সাভারকারের কথা বলায়, বক্তৃতায় যে পরস্পর বিরোধিতা ছত্রে ছত্রে আছে, সেটা কিন্তু অরুণ সৌদি দেখিয়েছেন। ওই বইটি পড়ে আমি দেখলাম, পড়ে দেখেছি, ছত্রে ছত্রে উনি প্রমাণ করেছেন যে সাভারকার প্রতি মুহূর্তে বিভিন্ন জায়গায় আজকে যেটা বলছেন কালকে সেটা মানেননি, পরশু যেটা বলেছেন আজকে সেটা নস্যাৎ করে দিয়েছেন, খারিজ করে দিয়েছেন। এ হয়েছে, উনি উনি পরিষ্কারভাবে দেখিয়ে দিয়েছেন। কিন্তু সেখানে তাদের একটা জিনিস প্রমাণ করবার জন্য এটা হয়েছিল, তারা হচ্ছে মুসলিম বিদ্বেষ তাকে প্রমাণ করবার জন্য প্রবল হিন্দুত্ববাদী হতে হয়েছে। এবং এই যে প্রবল হিন্দুত্ববাদীর যে সংজ্ঞা, সেই সংজ্ঞার মধ্যে মূর্তি পূজাটাকে নিয়ে আসতে হয়েছে। কারণ হিন্দু পূজার বেশিরভাগ ক্ষেত্রেই এই মূর্তি পূজাটা উত্তর ভারতে এবং মহারাষ্ট্রে বহু জায়গায় চলে বলে এইটাকে তারা আঁকড়ে ধরেছিলেন বরাবর, আমরা জানি সেটা। বহু জায়গায় এটা ছিল না, আমরা এটাও জানি, এখনো বহু জায়গায় নেই হিন্দুদের মধ্যেও। এবং এমনিতেও তো ব্রাহ্ম সমাজ তো সম্পূর্ণ আলাদা হয়ে গিয়েছিল শুধু মূর্তি পূজায় বিশ্বাসী নয় বলে। এসব আমরা জানি, আমি সেই দিকে আমি যেতে চাইছি না। আমি বলতে চাইছি এবারে দেখো, উনি যেটা বললেন, এই আমাদের চন্দ্রচূড় যা বলছেন, এই ধরনেরই যে কথা, তার কথার মধ্যে কিছু কিছু বেশ খুব মানে অসংলগ্নতা যাকে বলা হয়, বলা উচিত নয়, প্রাক্তন বিচারপতির কথায় অসংলগ্নতা বলা উচিত না, কিন্তু মিল পাওয়া যাচ্ছে না কেন। এই এই জ্ঞানবাপী নিয়েও তিনি যে যে হ্যাঁ, কথাগুলো বললেন, জ্ঞানবাপীর প্রসঙ্গটা অবশ্যই। জ্ঞানবাপী মসজিদ, উনি বলছেন প্লেসেস অফ ওয়ার্শিপ অ্যাক্ট, প্লেসেস অফ ওয়ার্শিপ অ্যাক্টের তিনি ব্যাখ্যা দিতে গিয়ে বলছেন এই যে আইনটা, যে যে উপাসনা, যে উপাসনার স্থলে কি আমরা কি উপাসনা করব, সেইটার মূল কাজ এটা নয় যে তার চরিত্রটা কি, তার ডিটারমিন করা কিন্তু এটা মূল, ডাজ নট প্রিভেন্ট ডিটারমাইনিং দ্য ক্যারেক্টার অফ দি, সরি, মানে সেটাকে, তার ক্যারেক্টারটা বোঝাতে হবে, কি ক্যারেক্টার, নাম্বার ওয়ান, এটা একটা। তারপরে বলছেন কিন্তু সেই চরিত্রটা বোঝাতে গিয়ে এর চরিত্র পাল্টে দেওয়া যাবে না। এটা খুব পরস্পর বিরোধী কথা। কারণ আমি যদি তুমি আগে ক্যারেক্টার ওয়ার্শিপ আমি, অ্যাক্টে, গৌতম দা, আপনাকে হ্যাঁ, ওয়ার্শিপ অ্যাক্টটা একটু যদি দর্শকদের পরিষ্কার করে আমরা হুম, একটু যদি আপনি ব্যাখ্যা করে হুম, দেন যে যে হ্যাঁ, 1947 সালের 15ই আগস্টের আগে 1947 যে, সালের হ্যাঁ, পরে হ্যাঁ, একটু যদি আপনি তার বলুন। আগে, তার আগে পর্যন্ত যে যে জায়গায় যে যে উপাসনা হতো ধর্মীয়, যেভাবে আচার বিচার চলতো, সেইটাই রাখা হবে, তার তার কোনো বাইরে কিছু যাবে পরিবর্তন না, করা যাবে না। হবে না, হবে না। কিন্তু শুধু বাবরি পরিবর্তন করা মসজিদ, যাবে না। বাবরি মসজিদ রাম মন্দিরের মামলাটা এর ওটা ওটা এর থেকে ওটা ব্যতিক্রম হিসেবে ওটা এর মধ্যে ছিল না, ওটা এর মধ্যে ছিল, ছিল না। ব্যতিক্রম কিন্তু হিসেবে রাখা হয়। যদি পরিবর্তন না করা যায়, নাই করা যায়, তাহলে তার কি চরিত্র এখন সেইটা প্রমাণ করার কি দায় আছে কার, যে এটা কি চরিত্র, ধর্মীয় চরিত্র কি, এটা তো কোনো দরকার নেই। সে তো দরকার নেই। জানি কি চরিত্র। কিন্তু উনি বলছেন দরকার আছে। আবার সেই একই কথা, দরকার আছে কেন, দরকার আছে না, উনি বলছেন এখানে যে গর্ভগৃহে তলায় যেখানে সেলারে, সেখানে হিন্দুদের বিভিন্ন পূজা অর্চনা, আরতি, পূজা আরতি এই সমস্ত চলত, এসব হয়েছে, দিনের পর দিন হয়েছে। এবং বলছেন মুসলিমরা তার অনুমতি দিয়েছিল। এই কথাটা একেবারেই ঠিক না।
এমনকি মুসলিম পার্সোনাল ল বোর্ডে ওরা বলে দিয়েছিল পরিষ্কার, এটার কোনো প্রমাণ নেই, মোটেই কোনো দিন মুসলিমরা ওখানে হিন্দুদের উপাসনা করবার জন্য আহ, কোনো রকমের অনুমতি কোনোদিন দেয়নি। তার কাজে এই কথাটা আমরা কি করে ধরবো যে কথা ঠিক? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, একটা জিনিস লক্ষ্য করো, যে মুহূর্তে এই রায়টা দেওয়া হলো যে হ্যাঁ, এখানে চরিত্রটা নিরূপণ করা উচিত, সঙ্গে সঙ্গে সারা দেশ জুড়ে একটা সাংঘাতিক ভাবে রব উঠে গেল। সমস্ত জায়গায় তাহলে প্রমাণ করা হবে, সমস্ত মসজিদে এবার তাহলে খুলে দেখাও তার কি চরিত্র। তো একই জিনিস হলো, জিনিসটা আলাদা কি হলো? তার চরিত্র নিরূপণ আমি বলে দিলাম না, এটা চরিত্র দেখতে হবে, এটা আসলে হিন্দু মসজিদ, আসলে মসজিদ নয়। তার তো আর কি হবে? সংখ্যালঘুদের কোথায় স্থান থাকবে? সংখ্যালঘুরা কি বলবেন? তাদের কি বিচার পাবেন? আর সংখ্যাগুরুরা যদি এই কথাটা বারবার বলতে থাকেন, এবং যেহেতু আদালত বলছে যে কি চরিত্র সেটা প্রমাণ করতে, তাহলে যদি তাই হয়, তাহলে এই ধরনের বিভিন্ন ধরনের হেট্রেড, যাকে বলা হয় ঘৃণার একটা আবহ তৈরি হবে, এবং হয়েছে, সম্বলে হয়েছে, আমরা জানি সেটা। শ্রীনিবাস এটা জৈন সম্বলে খুব বড় করে, বলেছেন, হ্যাঁ, বড় উদাহরণ বলেছেন তার। বলেছেন যে এটা হয়েছে। এবং তো তাতে পরবর্তী তিনি প্রধান বলছেন, বিচারপতি সঞ্জীব খান্না সেটা হুম, এইটাকে পরবর্তীকালে আহ, তীব্র হুম, সমালোচনা করেছেন বলা যায়। তিনি বন্ধ করে করেছেন, দিয়েছেন হ্যাঁ, সম্বলের এই সমীক্ষার হ্যাঁ, আবেদন, একদম রিজেক্ট করে হ্যাঁ, দিয়েছেন। রিজেক্ট করেছেন। কেন রিজেক্ট করলেন? রিজেক্ট করা ছাড়া উপায় নেই, দেশটা ভাগ হয়ে যাবে, দেশটা মানে মানে সাংঘাতিক ভাবে ধর্মীয় কারণে এমন বিভাজন তৈরি হবে, দেশটাকে ধরে রাখা মুশকিল হয়ে যাবে। ইনফ্যাক্ট সেই দিকেই তো এগোনো যাচ্ছিল, সেই দিকে এগোনো গিয়েছিল। কারণ আবার সেই, তুমি যদি সাভারকার প্রসঙ্গে আসো, সাভারকার তো সেটাই চেয়েছেন। সাভারকার বরাবরই এইটা চেয়েছেন যে কি করে হিন্দুদের এক করতে গেলে, সমস্ত হিন্দুকে এক করতে গেলে মুসলিম বিদ্বেষটাকে কতখানি আহ, আহ, তীব্র করতে হবে। এটাই তো তার মূল সূত্র, আমরা জানি। আর গোলওয়ালকারের কথা তো আমরা জানি, একই জিনিস, আরো বেশি আরেকটা পর্যায়ে উঠছে, কিন্তু এইটাই ঠিক। তুমি যেটা বলছো যে এখানে ওনার যে বক্তব্যগুলো, সেই বক্তব্যের মধ্যে যুক্তি দিয়ে তিনি যেটা বোঝাচ্ছেন, সেটার জন্য মনে হচ্ছে যেন তিনি একটা ওই ওই আরএসএস বা হিন্দুত্ববাদের পক্ষ নিয়ে একটা কোনো আইনজীবীদের লড়াই, তিনি আইনজীবী হয়ে লড়াই করছেন, এটা মনে হচ্ছে। রায় দেবার পরেও এটাই মনে হচ্ছে। এই 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 কথাটা মনে হওয়াটা খুব আমাদের পক্ষে, খুব ভারতের পক্ষে খুব একটা চিন্তার বিষয়, মোটেই খুব একটা ভালো নয়। তবে বলতে পারি আবার একটা কথা, যে তিনি নিজের মনের কথাটা সামনে এসে বলছেন, এটা বলতে পারি, মনের কথাটা বলছেন। তবে এই যে বলাটা, তাতে যে তিনি আবার অনেককে ইনফ্লুয়েন্স করছেন, প্রভাবিত করছেন, এটাও তো ঠিক। কাজে সেই প্রভাবিত করাটা কি তার ঠিক হচ্ছে কিনা, সেটা নিয়েও আমার মনে যথেষ্ট সংশয় আছে, সুব্রত। গৌতম দা, এখানে একটা খুব বড়, আজকে আমি বিভিন্ন অনেক হুম, জায়গায় আমি লেখা পড়ছিলাম, তাতে অনেক হুম, হুম, সাংবাদিকরা এই কথা হুম, তুলেছেন যে এতে ভারতের যে ন্যায় ব্যবস্থা, যে আইনি ব্যবস্থার হুম, উপরেই আরো বেশি করে তিনি হুম, প্রশ্ন তুলে দিলেন, যেটা নিয়ে সাধারণ হুম, মানুষের মধ্যে একটা সবসময় সংশয় তৈরি হয়েছে ইদানিং কালের মধ্যে, হুম, যে আহ, হুম, তারা ঠিক ন্যায়ের পথে সমস্ত কিছু বিচার করছে না, ভারতের হুম, সংবিধানের পথে সেটা হুম, বিচার্য হচ্ছে না। এর হুম, আগেও তিনি অনেক বিতর্কে সেই রকম তার কাছ থেকে সেই ইঙ্গিত পাওয়া গেছে, যেমন তার সঙ্গে প্রধানমন্ত্রীর পুজো করার হুম, যে দৃশ্য আহ, সামনে হুম, এসেছিল। তার পরবর্তীকালে আপনি যেটা উল্লেখ করলেন, আমরা প্রথমেই যেটা নিয়ে হুম, আলোচনা করলাম, যে তিনি রাম মন্দির হুম, রায় ঈশ্বরের কাছ থেকে নির্দেশে পেয়েছেন। এটা তো হুম, হুম, ন্যায়ের কাজ হতে পারে না, এটা তো ন্যায়ালয়ের কাজ হতে পারে না। ন্যায়ালয়ের কাছে হুম, যারা গিয়েছিল রাম মন্দির এবং অযোধ্যা বিতর্ক নিয়ে, হুম, তাদের তো ন্যায়ের ভিত্তিতে হবে, সেটা কার পক্ষে যাবে হুম, কার বিপক্ষে যাবে সেটা তার দেখার কথাও নয়। আহ, তাতে এবারে হ্যাঁ, এবারে আমি যদি সুব্রত এটাকে বলি, রাজনৈতিক ভাবে আপনাকে বলি, যে হ্যাঁ, এটা কি একটা রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ, যে এইটা করা হবে এবং এইটাকে রাজনৈতিক ভাবে এই প্রোপাগান্ডাকে ছড়ানো হবে পরবর্তীকালে। অনেক সাংবাদিকের প্রশ্ন তুলেছেন, অনেক সিনিয়র সাংবাদিক, আমি একজনকে দেখলাম, তিনি এটাও লিখেছেন, খুব সিনিয়র সাংবাদিক, আমি নাম হুম, বলছি না। তিনি বলছেন যে হুম, চন্দ্রচূড় প্রমাণ করলেন যে তিনি হরিণের পালের মধ্যে হরিণের ছাল পরে তিনি হুম, আসলে একদম নেকড়ে হুম, হয়ে ঢুকে বসেছিলেন। এইরকম তীব্র হুম, ভাষায় তাকে সমালোচনা করা হয়েছে। তীব্র ভাষায় করেছেন। আমি আমি কেন বলতে চাইছি যে
এইটা তিনি একটা অংশ হতে পারেন, তিনি একটা অংশ, মে বি এ পার্ট অফ দ্য স্কিম, তুমি যেটা বলছো। মানে এই দেখো, তিনি পার্ট অফ দ্য স্কিম বলে আমি কোনো দাগিয়ে দিতে পারি না, তবে এটুকু বলতে পারি এই সংশয়টা অবশ্যই তৈরি হবে, অবশ্যই তৈরি হবে। কেন তৈরি হবে? বিশেষ করে একটা প্রশ্নের ক্ষেত্রে, বিশেষ করে কোন প্রশ্নে? এলাহাবাদ হাইকোর্ট যেখানে বলল দুজনের মধ্যে ভাগ করে দেওয়া হোক অযোধ্যা মন্দিরের, এই বাবরি মসজিদের অংশ 2.7 একর 5 একর, হ্যাঁ, দুই এইটা পরের পক্ষকে ভাগ হলো, করে দেওয়া হোক, হ্যাঁ। দুপক্ষকে ভাগ করে দেওয়া হলো, সেই তার পরিপ্রেক্ষিতে চন্দ্রচূড় বলছেন এটা করে দিলে কি দেশের শান্তি আসতো? ইনি প্রশ্নটা করলেন ভারতের মতো একটা সেকুলার কান্ট্রিতে, হুম। যেখানে তিনি প্রধান বিচারপতি ছিলেন, যে প্রধান বিচারপতি সমস্ত সংবিধানের সমস্ত শর্ত মেনে চলেন, তিনি এই প্রশ্নটা তুলছেন। এর চেয়ে মানে কি লজ্জার আর কিছু নেই, এটা লজ্জার বিষয়। হায়দ্রাবাদে আমরা কি দেখেছি, মন্দির মসজিদ পাশাপাশি আছে, দিনের পর দিন আছে বহু জায়গায়, ভারতবর্ষে এরকম প্রচুর বহু জায়গায় জায়গায় আছে, আছে। আমরা দেখেছি অজস্র জায়গা। উনি আমাদের এই আমাদের প্রশ্নটা ঝাড়খণ্ডে আমাদের মধুপুরে, ওখানেই আছে, ওখানেই আছে। মধুপুরে, হ্যাঁ, এবং সম্ভব আরো, ঝাড়খণ্ড ইয়েতে, হ্যাঁ, বর্ডারে যে হ্যাঁ, তিনটে ধর্মীয় স্থল বানানো হয়েছে একসঙ্গে, একসঙ্গে বানানো এবং হয়েছে এবং উপাসনা করা। এবং তার সঙ্গে আরো একটা কথা, তিনি বলছেন তাতে কি দেশের শান্তি বজায় থাকতো? উনি দেখবার কে? দেশের শান্তি বজায় থাকতো কি? সে তো দেশের সরকার আছে, সরকার দেখবে। সরকারের তো নিজস্ব, সরকারই তো এই ব্যবস্থা করে কি করে শান্তি থাকবে। উনার রায় দেবার কথা, উনি রায় দেবেন, ভার্ডিক্ট দেবেন। যদি সেখানে কোনো অশান্তি হয়, তার দায়টা তো সরকারের, সেটাকে আটকানো। তো উনি কেন সেই দায়টা নেবেন? তিনি পরে বলছেন একটা প্রসঙ্গে 370 সম্পর্কে, কাশ্মীর সম্পর্কে তিনি বলছেন আহ, সরকারের সরকারের অনেক সময় দেশের অখণ্ডতা, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সরকারকে অনেক ধরনের নীতি নিতে হয় বা অনেক ধরনের নিয়ম লাগু করতে হয়, সেগুলোকে ভেবে চলতে হয় সুপ্রিম কোর্টকেও তাই যদি মনে করেন তিনি, তাহলে এই ক্ষেত্রে সেটা হবে না কেন? যে এখানেও তো সরকারকেই সেই শান্তি এবং সম্প্রীতির বাতাবরণ তৈরি করতে হবে, তার জন্য সরকারকে যা যা ব্যবস্থা নিতে হবে তাই নিতে হবে। কেন তিনি বলছেন? কারণ তিনি মনে করছেন যে দুটো ভাগে ভাগ করে দেওয়ার কোনো দরকার নেই। এটা তো মনে হচ্ছে তিনি একটা পক্ষকে সন্তুষ্ট করছেন, এটা তো ফ্যাক্ট, এর মধ্যে কোনো ভুল নেই। আমি আবার এবং বলছি তার এই আজ যে সেকুলার কালকের এই কান্ট্রি, ইন্টারভিউতে সেটা আরো বেশি প্রতিপন্ন হলো, প্রমাণিত হ্যাঁ, হয়ে গেল হ্যাঁ, যে হ্যাঁ, তিনি হ্যাঁ, হ্যাঁ, এইটাই করতে চেয়েছিলেন। হ্যাঁ, তিনি এইটাই যে করতে একটা চেয়েছিলেন। ধর্ম নিরপেক্ষ একটা রাষ্ট্রে, আমি তো ধর্ম নিরপেক্ষ বলেই জানি, এবং প্রধান বিচারপতি সেই কনস্টিটিউশনের উপরে শপথ নিয়ে প্রধান বিচারপতি হন, আমরা জানি সবাই। এবং সেই সংবিধান কি করে রক্ষিত হবে, মূল কাজটাই তো হচ্ছে, মূল কাজটা, সুপ্রিম কোর্টের আমাদের কাজটা কি, যে কনস্টিটিউশনটা ঠিক। সঠিকভাবে মেনে চলা হচ্ছে কিনা, এই তো কাজ, মূল কাজটা এটাই তো কাজ, এটা, এটাই মূল কাজ, যে এটাই সংবিধান কাজ। মানে হ্যাঁ, ঠিক। তো তিনি যে ধর্ম নিরপেক্ষ একটা সংবিধানকে তিনি বলছেন দুপক্ষে ভাগ করে দিলে নাকি অশান্তি প্রবল অশান্তি হতো। কিসের অশান্তি হতো? কেন অশান্তি হবে? সে অশান্তি দেখার তো তার দায় নয়। তাকে বলতে হবে সরকারকে, দরকার হয় যে দেশের শান্তি রক্ষার্থে তুমি যা যা ব্যবহার করো তা তুমি নেবে, সব ধর্ম নিরপেক্ষতা বর্জন করা চলবে না, এই তো তিনি বলবেন। ভার্ডিক্টে তাই থাকার উচিত। তিনি অন্য কথা বলছেন। এইটা খুব এটাও আমার কাছে মনে হয়েছে এটা একটা খুব অদ্ভুত ভাবে তিনি আহ, মানে কেন বললেন তাও আমি জানি না। ভেতরে যদি তার থেকে থাকে সেই সময় রায় দেওয়ার সময়, তাহলে তো খুবই চিন্তার বিষয়। প্রধান বিচারপতির যদি মনের মধ্যে এই ধরনের আহ, কথা উদয় হয়, তাহলে খুবই খুবই চিন্তার বিষয়। এটা কিন্তু হ্যাঁ, আমরা গৌতম দা, আমরা যদি আগে, এখন, হ্যাঁ, আমরা যদি এখনকার রাজনৈতিক প্রেক্ষিত থেকে এটাকে হুম, একটু বিশ্লেষণ করি, এটা যে হুম, এখন একটা ভারতের একটা খুব এই মুহূর্তে সামনে একটা বড় নির্বাচন, যে নির্বাচন কে সবাই হুম, তাকিয়ে রয়েছে, বিহারের নির্বাচনের দিকে। এবং সেই নির্বাচনে অনেকগুলো ইস্যু আসছে, যে ইস্যুগুলো আগে কোনোদিন ভারতবর্ষে কখনো ওঠেনি। তার মধ্যে একটি হচ্ছে যে ভোট কারচুপির অভিযোগ। আহ, এইরকম একটা প্রেক্ষিতে একটা ভোট হতে চলেছে। সেই ভোটের আগে এইরকম একটা ইস্যুকে তিনি বলে দেওয়া সাক্ষাৎকারে, হুম। এর পেছনে কি কোনো রাজনৈতিক অভিসন্ধি আছে? দেখো, এইটা এটা আমি সবসময় আমি যে রাজনৈতিক অভিসন্ধি বলে এখনই মনে করতে পারবো না, কারণ যদিও এইটা তাহলে তো একই সঙ্গে বলতে হয় এই সময় ইন্টারভিউ টোপার নেওয়া হলো কেন, এটাও বলা যেতে পারে, আমি সে অর্থে আমি যাচ্ছি না।
আমি শুধু এইটা বলতে চাইছি যে এই যে সাক্ষাৎকারটা নেওয়া হতো তাতে অনেকের মনে বিভিন্ন ভাবে এটা প্রভাবিত হবে, এটা ঠিকই প্রভাব ফেলবে, এ নিয়ে কোনো, আমি তো বললাম এ নিয়ে কোনো প্রশ্ন নেই, প্রভাব ফেলবে বিভিন্ন ভাবে, কিন্তু একই সঙ্গে বিপরীত প্রভাবও একটা পড়বে, সেটাও কিন্তু মাথায় রাখা দরকার। পড়বে না তার কথা নেই, কারণ আফটার অল এখনো ভারতীয় জনতা পার্টি এখন তার একটা কিন্তু অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর কাজ করতে শুরু করেছে, করেনি তা তো নয়, করেছে, কারণ অনেক বেশ কিছুদিন হলো বিভিন্ন জায়গায় এই যে আমি এই প্রসঙ্গটা এর মধ্যে আসছিল না, তাও আমি বলে দিচ্ছি, বিভিন্ন যে সমস্যা হচ্ছে এই রাজ্যেও, যেমন তুমি দেখেছো পরীক্ষা নিয়ে যা যা হয়েছে, পেপার লিক বলো বা যাই হলো, সে সব জায়গায় তাই হচ্ছে, উত্তরপ্রদেশে হয়েছে, উত্তরাখণ্ডে হয়েছে, বিভিন্ন জায়গায় বিজেপি শাসিত রাজ্যগুলোতে সেই একই জিনিস হয়েই চলছে। বিভিন্ন জায়গায় সমস্যা বাড়ছে, লাদাখে অ্যান্টি ইনকামবেন্সি অ্যান্টি বিজেপি একটা ভীষণ রকমের একটা জেন জিরা তৈরি বলা হয়েছে। হচ্ছে, জেন জিরা মুভমেন্ট। হ্যাঁ, তৈরি হয়েছে, বিভিন্ন তৈরি হয়েছে। কাজেই দেরাদুনে এই হচ্ছে, হ্যাঁ। এখানে তুমি যেটা বলছো এটা ঠিকই, আরেকটা জিনিস হয়েছে, তুমি এটা লক্ষ্য করবে, রাম মন্দিরের যে উত্তেজনাটা, যে উদ্দীপনাটা যে সাংঘাতিক জায়গায় উঠেছিল, সেখান থেকে নেমে গেছে, অনেকখানি নেমে গেছে। এখনো পর্যন্ত কোনো এই যে সো কল্ড এই যে বড় মিডিয়া যাদের আমরা বলি, বড় বড় মিডিয়া, তারা এটা কোনোদিন দেখায় না যে এখন রাম মন্দিরে কতজন যাচ্ছেন, কতজন থাকছেন, সেখানে জমি কি হচ্ছে, জমি কি কি চরিত্র পাল্টেছে কিনা, এইটা নিয়ে কোনো সঠিক কোনো আমরা চিত্র কিন্তু দেখতে পাচ্ছি না, যেটা সাংঘাতিক ভাবে তখন দেখতে পাচ্ছি না, প্রতিদিন প্রতি মুহূর্তে দেখানো হচ্ছিল। তার মানে সাধারণ মানুষের মধ্যেও একটা কোথাও একটা মনে হয়েছে যে রাম মন্দির ইস্যুটা বোধহয় একটু ভেতরে ডাই ডাউন করে গেছে, কমে সেটা তো গেছে। আমরা ও, লোকসভা নির্বাচনের ভোটে তার হুম, একদম প্রমাণ পেলাম, একদমই প্রমাণ পেলাম যে হ্যাঁ, অযোধ্যায় হ্যাঁ, এবং গোটা হ্যাঁ, উত্তরপ্রদেশে, হ্যাঁ হুম, অযোধ্যাতে তো বটেই, যেখানে হুম, বিজেপির ভোট, মানে বিজেপি হেরে গেল, সেখানে বিজেপি অযোধ্যা হুম, ক্ষেত্রে হেরে গেল, যেটা ভাবাই যায়নি যে রাম মন্দির তৈরির হুম, পরে বিজেপি হুম, অযোধ্যায় হেরে যাবে। হ্যাঁ, হুম। এটা তো ভাবা সেটার যায় না। সেটার পিছনে হ্যাঁ, একটা ফাইন্যান্সিয়াল কারণ আছে, বিরাট ফাইন্যান্সিয়াল কারণ, সেই বেনারসেই তাও হতো যেটা বলে সে যাচ্ছে আমাদের রাহুল গান্ধী, বেনারসেও তাই হয়েছে, কারণ ওখানে যারা ছোট ছোট যত ব্যবসায়ী, ছোট খাটো মেজো, ছোট বড় মেজো সেজো যত সমস্ত, তাদের উঠিয়ে দিয়ে বিরাট বিরাট রাজপথ নির্মাণের তাদের নামে রুটি বিরাট রুজির বিরাট মল সমস্যা তৈরি দেখা করা, দিয়েছে। এবং যারা অত্যন্ত সাধারণ মানুষ তাদের সমস্ত রুটি রুজি চলে গেল, এমনকি বেনারসে তাই হলো, বেনারসের চরিত্রটাই নষ্ট হয়ে গেল। বেনারসের যে মূল চরিত্র ছিল, যেটার জন্য এত তার ঐতিহ্য যাকে বলি, প্রকৃত ঐতিহ্য ব্যাপক ইতিহাস ভোট কমে যাকে গেল বলি, নরেন্দ্র মোদীর, যার জন্য। হ্যাঁ, হ্যাঁ, ওই হ্যাঁ, জন্য কমে গেল, হ্যাঁ। এই যে ইতিহাস ধরে রাখার কথাটা, ইতিহাস ধরে রাখার কথা যেটা বলছেন না চন্দ্রচূড়, এটা খুব একটা খুব মানে খুব একটা মজার ব্যাপার। কেন? এই যে হিন্দুত্ববাদীরা এখনো তাই বলে যাচ্ছে, এটা বলবে, এটা জানি আমরা, যে এটা হিন্দুদের দেশ এবং মুসলিমরা এখানে আহ, রাজত্ব করতে চেয়েছে, সেটা করতে দেওয়া যাবে না। এখন যেমন পশ্চিমবঙ্গেও, বিহারেও, সব জায়গায় রোহিঙ্গা দেখা যাচ্ছে, প্রচুর রোহিঙ্গা নাকি, আমরা অবশ্য জানি না কত রোহিঙ্গা ধরা পড়েছে বা কত আছে, 140 একটা কোটির দেশের রাষ্ট্রপুঞ্জের হিসেবে আমাদের ভারতবর্ষে রোহিঙ্গার সংখ্যা হচ্ছে 22,500 জন, একদম অফিসিয়ালি। 22,500। 140 কোটি হ্যাঁ, দেশে বা 150 কোটির দেশে দেশের আমরা 22,400 এটা বলছি, 500 জন রোহিঙ্গা রয়েছে। এটা একদম সরকারি হিসেবে, এর বাইরে সরকারি যাওয়ার হিসেবে কোনো। নেই। কিন্তু আমরা এটা বলে যাচ্ছি কারণ এইবারে মানে তোমার সময়ও বোধহয় প্রায় হয়ে আসছে, আমি শুধু হ্যাঁ, বলছি আমরা যে দেখো এইটার মধ্যে কোথায় একটা আমাদের মাথায় কিভাবে মানে খেলানো হয়েছে, ইতিহাসের দিকটাও খুব ইন্টারেস্টিং এই জন্যে। এই যে বাবরের কথা বলছি, বাবর যখন এখানে এলেন, মুঘল যখন এলো, তাদের বিরুদ্ধেই হিন্দুত্ববাদীদের মূল রাগ। বাবর এসে কাকে সরিয়েছেন? আফগান লোধিদের। তারা কি হিন্দু ছিল নাকি? ছিল না। হুম, সেখানে হিন্দু লোধি ওই ডাইনেস্টিকে, হ্যাঁ ঠিক। লোধি ডাইনেস্টি, এবং তারপরে আবার যখন হুমায়ুনকে দেশ থেকে তাড়ানো হলো কার্যত, সে কে করলো? একই আফগানরাই করলো, শেরশাহ। এখানে হিন্দু কোনো ফ্যাক্টর কিন্তু নেই সারা দেশের মধ্যে, কিন্তু আমাদের বারবার বলা হচ্ছে এইটাকে হিন্দু মুসলমানের একটা ন্যারেটিভ তৈরি করে দেওয়া হয়েছে, বারবার একটা হিন্দু মুসলিমের ন্যারেটিভ তৈরি করে। এবং আমি যেটা বলছি শেষের আগে, তোমাকে যেটা বলতে চাইছিলাম, কেন ঠিক অরুণ শৌরী ঠিক এই কথাটাই বলতেছেন, হিন্দুরা কোনোদিনই এক সূত্রে বাঁধা ছিল না,
একদম পরিষ্কার অর্থে বলছেন, কোনো দিন ছিল না। উনি বারবার এটা দেখিয়েছেন, এবং প্রমাণ সমস্ত বিভিন্ন দস্তাবেজ ঘেটে, সাভারকারের বক্তব্য ঘেটে, সমস্ত ঘেটে উনি এটা দেখিয়েছেন। কিন্তু মুশকিল হলো, এই ন্যারেটিভটা যদি আজকে ভালোভাবে প্রচার করা না যায়, তাহলে এই যে হিন্দুত্ববাদীদের যে সোচ্চার, আহ, ওই যাকে বলা হয় জয়ধ্বনি, সেটা তো ম্লান হয়ে যাবে। এটা তো অনেকেই শুনতে পাবে না। এইটার জন্য তুমি যেটা বললে, এটা একটা অবশ্যই এটা একটা ক্যাটালিস্টের কাজ করতে পারে, পারে না তা নয়। এবং সেটা কেন উনি বললেন এত সব কথা আবার ফের, সেটা নিয়ে প্রস্তুত থেকে যাচ্ছি। সুব্রত। ধন্যবাদ গৌতম দা। আমাদের খুব সুন্দর আজকে একটা আলোচনা হলো। আমরা অনেক রকম নতুন তথ্য আমরা জানলাম এবং আলোচনা করলাম। এবং যে বিতর্কটা শুরু হয়েছে রাম মন্দির, তো শেষ হওয়ার মতো আর কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। আমার মনে হচ্ছে এটা আরো গড়াবে, এবং এটা হয়তো আমাদের এটা নিয়ে আরো অনুষ্ঠান করতে হতে পারে। তো আপনারা সেই জন্য আমাদের অবশ্যই আপনাদের এই অনুষ্ঠানটা কেমন লাগলো, আপনাদের মনের মধ্যে কি প্রশ্ন এলো, আরো কি আপনারা জানতে চান, এটা জানানোর জন্য আপনারা কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। এবং আমরা সেগুলো দেখে আমরা পরবর্তী যদি কখনো আমরা আমাদের ইয়ে হয়, বসতে হয়, আমরা সেগুলোকে নিয়ে আলোচনা করব। গৌতম দা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে বের করে এটা আমাদের সময় দিলেন। আর আপনারা যারা দেখলেন তাদেরও আমার আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ এবং নমস্কার। এবং সেই সঙ্গে একটা ছোট্ট আবেদন, সেটা হচ্ছে যে এই ধরনের অনুষ্ঠান যাতে আমরা আরো বেশি বেশি করে করতে পারি, চালিয়ে যেতে পারি, সেই জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলগুলো, আমার এই চ্যানেল এবং গৌতম ব্যানার্জি অফিসিয়াল, এই চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করে আপনারা নোটিফিকেশন বেল অবশ্যই চালু করে রাখবেন। নমস্কার।